যে দেশে রাস্তায় ফেলে মানুষক মারে তারা চায় থেকে দেখে সেই দেশে জনগণ নিয়ে কিছু করার নাই, দেশ লোক কিছু করবো না। আমি এই বাংলাদেশের যেখানে দুর্যোগ আছে আমি আমার ইউটিউবের থেকে কষ্টের থেকে মানুষের পাশে দাঁড়াইছি, এটা আমার অপরাধ হয়ে গেছে। এই পৃথিবীর তো সদস্য আমি, এখন আমি কোনো সদস্য না, প্রদেশ সমিতির সদস্য। ওখানে আওয়ামী লীগ দখল, আবার আওয়ামী লীগের আওয়ামী লীগ দখল, বিএনপি বিএন করে হিরো আলম মুখের মাধ্যমে বের করতে পারবে। সাকিব খান তো বলছিল আগামী 30শে ডিসেম্বর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেন, সে তো বাংলাদেশের নৌকমাটা ভোট চাইছিল। বিএনপি লোকদের মাত্র দেখি নিপুণক মাত্র, নিপুণ তো আওয়ামী লীগ করতেছিল, ওকে মার ফিরদৌসক দিয়ে মারতো দেখি, তোকে এত ক্ষমতা, দীপ জলক দিয়ে মার, মিশা সৌদরক দিয়ে মার, জাহিদ খানক মার, এত আওয়ামী লীগ করছে দেখি তোদের এত ক্ষমতা, হিরো আলমক তোরা পিছিয়ে গেলে মারতে পারবি। আমি সেদিকে মারধর আছে, আমি তো বললাম না আওয়ামী লীগ মারছে, তালিমকে দেশের আবার রামনি করেন, লোকজন করেন বিএনপি করে না, এটা কিনা আবার মারতে ছাড়া। এখন লোকজন আমার গালি গালাজ করে, তুই দালাল হয়ে গেছে, তুই পাগল হয়ে গেছে, ওটা টুকা হয়ে গেছে, বঙ্গবন্ধু মাদারে দেয় আওয়ামী লীগ হয়ে গেছে তখন, তাহলে তারেক দিয়ে সেই মাদারে দেয় সে আওয়ামী লীগ হয়নি, সে তাহলে কোন দলের লোক ছিল? আমি হিরো আলম আওয়ামী লীগের সাথ দিয়ে কথা কই না, বিএনপি কে সাথ দিয়ে কথা কয় না, এটা আমার অপরাধ। নতুন সরকার কি করবে, বিএনপি কি করবে, আওয়ামী লীগ কি করবে, এই ধরনের না। কারণ বাংলাদেশের আজকে আমার জীবন মৃত্যুর মুখে বাংলাদেশকে নিয়ে। এই দেশে তো আমি না পেলাম, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার কোনো মূল্যায়ন করলে তারা, না করলে আমার রাজনীতিতে মূল্যায়ন আমার, আমি তো কোনো জায়গাতে মূল্যায়ন পাই, তাহলে বাংলাদেশে আমার ভাবারই সময় নেই। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস বাংলাদেশ থেকে। আমি বাপ্পি খান। আপনারা দেখছেন যে আমার সাথে এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় একজন ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম, যাকে আপনারা হিরো আলম হিসেবেই সবাই চেনেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলম হিসেবেই যার পরিচিতি, যিনি একই সাথে অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, মডেল এবং একই সাথে রাজনীতিবিদ। তিনি কিন্তু তার নিজের মেধা দিয়ে কিন্তু প্রতিটি কাজই সুনিপুণভাবে করে চলেছেন বা করে চলার চেষ্টা করেছেন। আপনারা সম্প্রতি দেখেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু গণমাধ্যমে আপনারা দেখেছেন যে সম্প্রতি বাংলাদেশ নতুন করে যে স্বাধীন হয়েছে, এরপরে কিন্তু তার উপর একটি হামলা হয়েছে সম্প্রতি বগুড়াতে, আপনারা দেখেছেন। এই সাময়িক বা সাম্প্রতিক বিষয়গুলো নিয়েই আমরা তার সাথে আজকে কথা বলার জন্য এসেছি তার অফিসে। তো শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস বাংলাদেশে। আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাই যে সম্প্রতি যে আপনার উপর বগুড়াতে যে হামলাটি হলো, আসলে এটার আসলে মূল কারণটি কি ছিল বা আসলে ঘটনাটি কি হয়েছিল সেদিন? এটা হলো যে আমি বগুড়া এটা 2018-তে এবং 2023-এ আমার উপর যে হামলা করে আওয়ামী লীগ সরকার, তারই বিরুদ্ধে আমি মামলা করার জন্য কোর্টে গিয়েছিলাম। কোর্টে মামলা করার জন্য যাওয়ার পরে কোর্টে মামলা করে বের হতে আদালতের গেটে 8-10 জন ছেলে পেলে আসে, আমার ধাম করে কোনো কথা নেই, খালি করছে তুই তারেক দিনের নামে উল্টো পাল্টা বলছিস, গালিগালাজ করছিস কেন, দেশ বিরুদ্ধে মামলা করছে, এই কথা বলে মারধর শুরু করলো। কোনো কথাবার্তা নাই, আমাকে রাস্তার পর সেই বিধম হারে মারধর করে, ভিডিও ফুটেজ দেখবেন সে কি হারে মারধর করছে। যে আমার প্রশ্ন, আদালতে দিল বিচারের একটা জায়গা, আইনের জায়গা, ওই রকম জায়গার দল তারা সন্ত্রাস বাহিনী থাকে, মারধর করে মাস্টার বিচার নেপে যাবে কোথায়? এবং সেখানে বিএনপির লোকজন আমার উপর আঘাত আনছে। অনেকে বলছেন আর আওয়ামী লীগের লোক, না আওয়ামী লীগের লোক না, ওর মধ্যে একটা ছেলে আমি খুঁজে পাচ্ছি, সে একটা ছেলে আওয়ামী লীগের লোক আমি খুঁজে পাই, একটা ছেলে আওয়ামী লীগ করতেছিল। এখন আওয়ামী লীগও তো এখন বিএনপি হয়ে গেছে, বিএনপি সে ক্ষমতা যাচ্ছে বুঝলেন। আবার বিএনপির টাইমে কিন্তু আওয়ামী লীগরা বিএনপি করছেন, আমাদেরকে বিএনপি হয়ে যায়। তো এটাই এখন নিয়ম। সেই দিনকে এই ঘটনাটা এই কারণে তারা আঘাত করেছে। বিএনপির পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে, আমরা দেখেছি যে তারা বিষয়টি অস্বীকার করেছে যে এখানে তার উপর হামলাকারী বিএনপির কেউ ছিল না। তো এই বিষয়টা আসলে কতটুকু সত্য? তারা মিথ্যে কথা বলছে। যে কোনো দলের উপর যখন আঘাত আসবে, দলের নামে যখন বদনাম করবে, দলের কিন্তু সকল লোকজন বলবে না এটা আমাদের দলের লোক নাই, অন্য দল করছে, এরা বিরোধী দলের তারা নাম দিবে, এরা আওয়ামী লীগের লোক করছে। আমার কথা সেইটাই তুল হবে, তোমরা ওই ছেলেগুলো তারা মারছে জনগণের সামনে এসে প্রমাণ করে দাও যে এরা কিন্তু আমাদের কোনো ছেলে পেলে না, এদেরকে বলে তোরা আমাদের দলের নাম বলে আলমক কেন মারলি, প্রমাণ করে না কেন তারা, তাহলে বোঝা যাবে এটা বিএনপির লোক না। বিষয়টা আসলে খুব দুঃখজনক। তো আপনি কি এই বিষয় নিয়ে আপনি কি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের বা মামলা এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা বা ইতিমধ্যে করেছেন কিনা? আমাকে যে লোকগুলো মেরেছে তাদের বিরুদ্ধে আমি বগুড়া সদর থানায় মামলা করেছি। আচ্ছা, এখন এই বিষয়ে কি পুলিশ এখনো কোনো অ্যাকশনে গিয়েছে? পুলিশ তাদেরকে ধরার চেষ্টা করতেছে। আচ্ছা, আমরা একটা বিষয় হচ্ছে বিএনপির পক্ষ থেকে বারবার শুনেছি যে যখন আওয়ামী সরকার ক্ষমতায় ছিল তখন আপনি জনাব রুহুল কবির রিজভী, যিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রয়েছেন, তার বিরুদ্ধে আপনি মামলা করেছিলেন।
তো তার বিরুদ্ধে আসলে মামলা করার কারণটি কি ছিল আপনার? আসলে সেই টাইমে রুহুল কবির রিজভী বলেছিল যে হিরো আলম অর্ধ পাগল, অশিক্ষিত, এরকম একটা বক্তব্য দিয়েছিল। এইরকম যখন বক্তব্য দিলে এই কথাটা আমি যখন নিজেরকেও খারাপ লাগছে, আমাকে অর্ধ পাগল, অশিক্ষিত, তাদের মধ্যে সিনিয়র লোক যখন বিএনপি যে করা নেতা আছে আমাকে সবাই ইনসাল্ট করে কথাবার্তা বলছে, ট্রাম কাঠে সেই ব্যবহার করছে। তারা তারা আমাকে সম্মান দিয়ে কোনো কথাবার্তা বক্তব্য বলেনি। একমাত্র সম্মান দিয়ে দুই এক জায়গায় কথা বললে রুমিন ফারহানা আপা উনি আর কি কথা বলছে, তারপর রনি স্যার এরা ভালো করে কথাবার্তা বলছে, আর বাদ বাকি একটা সম্মান দিয়ে কথাবার্তা বলেনি। এখন সেই টাইমে ডিবি হারুন আমাকে একটা ট্যাপে ফেলে তার বিরুদ্ধে মামলাটা করাইছিল, কিন্তু মামলাটা আমি করতেছি। আপনি একটা ফুটেজ বার করবেন তো হিরো আলম কোনো বিএনপি নেতার ওপর কোন রকম গালিগালাজ কি মনে করেন উচ্চ স্বরে কথা বলছে কিনা। তারা আমাকে ইনসাল্ট করে কথা বলছে, কিন্তু আমি কাউকে কথাবার্তা বলছি করে খুঁজে বের করবে। আচ্ছা, এখন আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে আপনি যে নির্বাচনে অংশ নিয়েছিলেন, আমরা যতটুকু জানি যে নির্বাচনে আপনি আপনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল তার সাথে খুব অল্প ব্যবধানে আমরা দেখেছি যে আপনি 834 ভোট এরকম একটি ব্যবধানে আপনি ওখানে হেরেছিলেন, এবং এরপরেও আমরা দেখেছি ঢাকা 17 আসনে যেখানে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানেও আপনার উপরে হামলা হয়েছিল, এবং এটা নিয়ে হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম সহ অনেকেই উদ্বেগ জানিয়েছিল। তো এই বিষয়টি নিয়ে আপনি কি এখন কোনো ধরনের কোনো মামলা বা আপনি এই বিষয়টা নিয়ে কোনো ধরনের কোনো আদালতের দ্বারস্থ হয়েছেন কিনা বা হওয়ার চিন্তা ভাবনা আছে কিনা? এখন আমরা ঢাকা 17 আসনে যে আমার উপর হামলা করা হয় সেটা নিয়েও আমি আদালতে মামলা করেছি, এবং বগুড়ার যে আমার উপর হামলা করে আমরা ফলাফল ছিনিয়ে নেয় এইটা নিয়ে তো সেদিনকে মামলা করবে যে আমার উপর হামলা হয়েছে, কিন্তু সেইটা এটাও মামলা করেছি আমি। আচ্ছা, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই আমরা দেখেছি যে আপনিও মোটামুটি যেহেতু একজন ইউটিউবার আপনার জায়গা থেকে আপনিও সরব ছিলেন, তো নতুন বাংলাদেশের কাছে আসলে আপনার এই প্রত্যাশাটা কি, আপনার আশাটা কি, বা আপনার কি মনে হয় যে দেশটা আসলে প্রকৃত অর্থে স্বাধীন হয়েছে কিনা? ভাই এই বাংলাদেশ আর আমার কোনো চিন্তা নাই। বাংলাদেশ স্বাধীন হয়নি এক কথা, আর বাংলাদেশ এখন কোন দিকে চলে গেল এটা আমার দেখার সময় নেই। বাংলাদেশ আমার আর ভাবার সময় নেই নতুন সরকার কি করবে, বিএনপি কি করবে, আওয়ামী লীগ কি করবে, এই ধরনের নাই। কারণ বাংলাদেশের আজকে আমার জীবন মৃত্যুর মুখে বাংলাদেশকে নিয়ে। কারণ এই বাংলাদেশের যেখানে দুর্যোগ আছে আমি আমার ইউটিউবের থেকে কষ্টের থেকে মানুষের পাশে দাঁড়াইছি, এটা আমার অপরাধ হয়ে গেছে। বাংলাদেশ যদি কেউ মনে অন্যায় হচ্ছে সেটাকে তাই প্রতিবাদ করে কথাবার্তা বলছি, তাকে পাশে দাঁড়াচ্ছে, এটা আমার অন্যায় হয়েছে। এবং এই বাংলাদেশের মানুষের জন্য কিছু করবো না, এই কারণে আমি আওয়ামী লীগ সরকার তখন আন্দোলন করতে আমাকে জুলুম করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করছে, এটা আমার অপরাধ হয়ে গেছে। বিএনপি সরকার এখন মনে করে আসেনি, তারা এখনই জি হারে মানুষের পিছনে মনে করেন মাঠ ধার দখল শুরু করেছে, তখন এরাও মনে করেন এই কাজটা করেছে। এবং মনে করেন আমাকে যে দেশে রাস্তায় ফেলে মানুষক মারে তারা চায় থেকে দেখে সেই দেশের জনগণ নিয়ে কিছু করেন নাই, দেশ লোক কিছু করবো না আমি। আচ্ছা, আপনি কি এই যে এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যখন মেয়াদ শেষ হবে তারা অবশ্যই একটি নির্বাচনের ব্যবস্থা করবে, তো আপনার কি এমন কোনো চিন্তা ভাবনা আছে কিনা যে আগামী নির্বাচনে আপনি অংশগ্রহণ করতে চান, কোনো আসন থেকে নমিনেশন নেওয়ার ইচ্ছা আছে কিনা, বা কোনো দলের প্রার্থী হয়ে আপনার নির্বাচনে যাবার ইচ্ছা আছে কিনা? আমি জীবনে আর রাজনীতি করবো না, দেশ লেও ভাববো না, কোনো দল লেও ভাববো না, কারণ এই দেশের রাজনীতির কোনো মূল্য নেই, আমাদের মূল্য নেই। কারণ কোন দল যখন বিএনপি যখন ক্ষমতা বিএনপি যে করে তখন এমপি হবে তাদের মূল্য আছে, আওয়ামী লীগ মনে করেন যখন ক্ষমতায় আসবে তাদের যে এমপি মধ্যে হবে তাদের মূল্য আছে। আমরা আন্দোলনতে যে নির্বাচনের দ্বারাই এই আমাকে বোকামি মনে হয়, এটা এদের কোনো মূল্যায়ন করে না তারা, কারণ একতরফায় তারা দেমুকে আসন নিয়ে যায়, আমাদেরকে কোনো কিছু মনে করে মূল্যায়ন করেন, তাহলে এই দেশে রাজনীতি করে কি করবেন, জনগণের পাশে দাঁড়িয়ে কি করবেন? আচ্ছা, আপনি এর আগে আরেকটি বিষয় সমালোচিত হয়েছিল বা আলোচিত হয়েছিল, আপনি বঙ্গবন্ধুর যে শেখ মুজিবের মাজার রয়েছে টুঙ্গিপাড়াতে, সেখানে আপনি গিয়েছিলেন সম্ভবত শ্রদ্ধা জানাতে। এই বিষয়টি নিয়ে বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছিল বা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু গণমাধ্যমে উঠেছিল যে আপনি আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানোর জন্য গেছেন। এই বিষয়টি নিয়ে আসলে আপনার মতামত কি? আসলে আমি সবাই জানে হিরো আলম আওয়ামী লীগে যোগ দিয়েছে, প্রজন্ম লীগ নামে একটা সংগঠন ছিল, সেখানে আমি তাদের সাথে তারা ওখানে আর কি তাদের মাজারে যাবে, তো তাদের সাথে ওখানে আমি গিয়েছিলাম। যে আমি জীবনে বঙ্গবন্ধু মাজার দেখিনি, আমি যে সৈয়দ জিয়া রহমানের মাজারে গিয়েছিলাম, বঙ্গবন্ধু মাজারে যাইনি।
আমি সেখানে শখ করে আমি একদিন গেছি, টুঙ্গিপাড়া দেখিনি, এত নাম ডাক শুনি, বঙ্গবন্ধুর নাম শুনেছি, দেখে তার পুরনো বাড়ি স্মৃতি এবং তার মাথার দাও দেখে আছে, এই উপলক্ষে গিয়েছিলাম। কিন্তু আমি কিন্তু এটা তো আমার যাওয়া অপরাধ হয়ে থাকে। তাহলে 2004 সালে আমাদের তারেক রহমান সেখানে জাতির জনক বঙ্গবন্ধুর মাজারে গভীর রাতে তার মাজার দিয়ে করতে গিয়েছিল। সে তাহলে বিএনপির লোকে আওয়ামী লীগের মাজারে কেন গেল, সে বঙ্গবন্ধুর মাজারে কেন গেল? তার দল যাওয়া কোনো অপরাধ না হয়ে থাকে, তা আমার যাওয়া যদি অপরাধ হয়ে থাকে, তাহলে আমি কি যাই জাতির জনক বঙ্গবন্ধু মাজারে দেয় আওয়ামী লীগ হয়ে গেছে তখন? তাহলে কি তারেক দিয়ে সেই মাজারে দেয় সে আওয়ামী লীগ হয়নি? সে তাহলে কোন দলের লোক ছিল? এটা কিন্তু মানুষের আক্রোশ করতে, আলম হলে যে বিএনপির হয়ে কাজ করছে, তখন বিএনপি আওয়ামী লীগের সরকার তাই বলে এখন বিএনপির লোক করছে আমি আওয়ামী লীগের হয়ে কাজ করতেছি। তো এই হলো নিয়ম। আমি হিরো আলম আওয়ামী লীগের সাথ দিয়ে কথা কই না, বিএনপিকে সাথ দিয়ে কথা কয় না, এটা আমার অপরাধ, বুঝছেন? অন্য কোনো অপরাধ নাই। অন্যায় প্রতিবাদ করলে বিএনপিকে আমি কথা সাথ দিয়ে কথা কই, আওয়ামী লীগের কথা নেই। এখন এই জন্য এমনি লোকজন বলে আমি দালাল হয়ে গেছে বলে, এখন লোকজন আমার গালি গালাজ করে, তুই দালাল হয়ে গেছে, তুই পাগল হয়ে গেছে, ওটা টুকা হয়ে গেছে, এই হলে তো এখন নিউজ চ্যানেলগুলোকে এই টুকায়ের মুখে নিউজ ইয়ে করে, ভিডিও ছাড়ে, তারপরে নিউজ করে, বুঝলেন না? এখন কত রকম কথাবার্তা। আমি সেদিকে মারধর আছে, আমি তো বললাম না আওয়ামী লীগ মারছে, তালিমকে দেশের আবার রামনি করেন, লোকজন করেন বিএনপি করে না, এটা কিনা আবার মারতে ছাড়া, ঠিক আছে? তা আমি তো মিথ্যে কথা বলতে পারি না, এটা আমার অপরাধ। সর্বশেষ একটি প্রশ্ন আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশ যে নতুন করে আবার স্বাধীন হয়েছে, যে বিষয়টি এখন আমরা সবাই দেখছি যে গত 5ই আগস্টের পরে বাংলাদেশ এখন যে অবস্থায় আছে, এই নতুন বাংলাদেশের কাছে বা ডক্টর ইউনূস যিনি রয়েছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থাৎ তার কাছে বা নতুন বাংলাদেশের কাছে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কি কোনো প্রত্যাশা রয়েছে কিনা? না, এই বাংলাদেশ নিয়ে আমার কোনো প্রত্যাশা নেই, নতুন সরকারের কাছে কোনো প্রত্যাশা নেই। কারণ এর আগেও আমাকে অনেক মারধর করছে, 3-3বার তার মামলা করেছে, এও কিছু কোনো বিচার পাইনি। এবার মারছে, তারও বিচার পাবো না, এটাও আমি জানি, ঠিক আছে? তাহলে এই সরকারের কাছে আমি কি চাবো? আর এই সরকার আমাকে তো বাংলাদেশের লোক আমাকে মূল্যায়ন করে না, তারপরে কোনো পার্টিও মূল্যায়ন করে না, কোনো বাংলাদেশে কোনো এফডিসি পরিষদ কেউ মূল্যায়ন করে না। এফডিসিতে হিরো আলমও গেলে সেদিনকে আপনি 5 তারিখে যখন দেশ স্বাধীন 6 তারিখে এফডিসিতে ঢুকছি, ঢোকার পরে হিরো আলমক মনে করে এফডিসিকে বার করে দিল, ধরবে মারে ঘুরে সে বাড়ার থেকে, তুই হলে এসপির বিরুদ্ধে মামলা করেছি, ওখানেও মনে করেন দখল, আবার আওয়ামী লীগের দখল, বিএনপি বিএন করে হিরো আলমক সে মারধর বার করতে পারবি। তো তোরা যারা হিরো আলমক বার করে দিয়ে তোরা মায়ের সাকিব খানকে মারে বার করিস, তোকে এত ক্ষমতা? সাকিব খান তো বলছিল আগামী 30শে ডিসেম্বর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেন, সে তো বাংলাদেশের নৌকমতা ভোট চাইছিল। বিএনপির লোকদের মারতো দেখি, নিপুণক মারতো, নিপুণ তো আওয়ামী লীগ করতেছিল, ওকে মার, ফিরদৌসক দিয়ে মারতো দেখি, তোকে এত ক্ষমতা। দীপজলক দিয়ে মার, মিশা সৌদরক দিয়ে মার, জাহিদ খানক মার, এত আওয়ামী লীগ করছে দেখি, তোদের এত ক্ষমতা। হিরো আলমক তোরা এফডিসি গেলে মারতে পারবি, ঠিক আছে? তাদেরকে মারতে পারবি না, তারাও তো আওয়ামী লীগ করছে। আমি কি আওয়ামী লীগ করছি? আমি তো আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের প্রতিবাদ করেছি। এবং আর একটা বিষয় দেখেন, আমি মনে করেন এফডিসির তো সদস্য, আমি এখন আমি কোনো সদস্য না, সমিতির সদস্য। তাহলে কোন দেশে তো আপনি বাংলাদেশের কথা বলেন? এই দেশে তো আমি না পেলাম, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার কোনো মূল্যায়ন করলে তারা, না করলে আমার রাজনীতিতে মূল্যায়ন, আমার আমি তো কোনো জায়গাতে মূল্যায়ন পাই, তাহলে বাংলাদেশে আমার ভাবারই সময় নেই। বুঝতে পারছি আসলে আপনার আক্ষেপের বিষয়টি। সুপ্রিয় দর্শক, আসলে আমরা কথা বলছিলাম এতক্ষণ হিরো আলমের সাথে, তার সাথে সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো তিনি আমাদের সাথে শেয়ার করছিলেন। আসলে আমরা কেউই চাই না যে এমন একটি বাংলাদেশ, আমরা অবশ্যই স্বাধীন বাংলাদেশে আমরা প্রত্যাশা করি যে প্রতিটা নাগরিকই যেন তাদের জীবনযাত্রা, তাদের চলাফেরা, প্রতিটি নাগরিকের জানি সমান হয়, কারণ এই দেশটা আমাদের সবার, প্রত্যেকেরই সমান অধিকার রয়েছে। আমাদের আশরাফুল ইসলাম বা হিরো আলম, তার মতো প্রতিটি নাগরিকেরই কিন্তু অধিকার রয়েছে স্বাধীনভাবে বাঁচার, স্বাধীনভাবে কোনো কিছু করার। তো তিনি যেমনটি বলছিলেন যে তিনি রাজনীতিতে প্রবেশের পরেও বিএনপির পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, সম্প্রতিও আপনারা দেখেছেন গণমাধ্যমে তার উপরে হামলা করা হয়েছে, এবং তিনি এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত কোনোটির বিচার কিন্তু তিনি পাননি। তো আমরা প্রত্যাশা করব যে এমন একটি বাংলাদেশে আমরা যেন আর কেউ এমন কোনো হেনস্থার শিকার না হই, প্রতিটি মানুষ আমরা
স্বাধীনভাবে এই স্বাধীন বাংলাদেশে বাঁচতে চায়, নিঃশ্বাস নিতে চায় এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চায়, এমনটি সবার কাম্য হওয়া উচিত। আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো এখানে। সবাই ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য।